আসসালামু আলাইকুম। আহমেদ বাউনী একাডেমি স্কুল অ্যান্ড কলেজ শাখার সুপ্রিয় শিক্ষার্থীকে আমার অনলাইন জীববিজ্ঞান ক্লাসে স্বাগত জানাচ্ছি। সেই সাথে স্বাগত জানাচ্ছি যে যেখান থেকে বসে আমার এই অনলাইন জীববিজ্ঞান ক্লাস ইন্টারমিডিয়েটের প্রথম বর্ষের অনলাইন জীববিজ্ঞান ক্লাসে যারা যারা ঠিক এই মুহূর্তে জয়েন করেছো তাদের সবাইকে আবার স্বাগতম জানাচ্ছি এবং তোমাদের প্রতি বিশেষ অনুরোধ থাকবে, তোমরা যারা এখন ক্লাসটা জয়েন করেছো তোমরা লাইক, কমেন্ট, শেয়ারের মাধ্যমে ক্লাসের উপস্থিতি জানান দাও। অর্থাৎ তোমরা যারা আছো এখন ঠিক এই মুহূর্তে তোমরা কমেন্ট সেকশানে গিয়ে তোমাদের নাম, রোল এবং সেকশান লিখে রাখো। সেই সাথে আমি ক্লাসের শুরুতেই অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ স্যার সহ সকল শ্রদ্ধেয় শিক্ষকের প্রতি শ্রদ্ধা এবং সম্মান প্রদর্শন করছি। এবং ইন্টারমিডিয়েট প্রথম বর্ষের শিক্ষার্থীরা তোমরা কমেন্ট সেকশানে গিয়ে তোমাদের মন্তব্য এজন্যই জানাবে, কারণ তোমরা এখন ঠিক কি সমস্যা ফিল করবে, কি সমস্যা তোমাদের ফাইন্ড আউট হবে, সেটা আমি যেন পরবর্তী ক্লাসের শুরুতে তোমাদের সেই সমস্যাকে সলভ করতে পারি। তো ঠিক আছে সুপ্রিয় শিক্ষার্থীরা, আর বেশি কথা নয়, আজকে আমি তোমাদের ইতিমধ্যে দেখতে পেয়েছো যে একাদশ শ্রেণী জীববিজ্ঞান প্রথম পত্র চতুর্থ অধ্যায় লেকচার 1, আর অধ্যায়টার নাম হচ্ছে কি অণুজীব তথা মাইক্রো অর্গানিজম, অর্থাৎ আমরা ভাইরাস, ব্যাকটেরিয়া এইসব নিয়ে আলোচনা করব। বিশেষ করে আজকে আমরা ভাইরাস নিয়ে আলোচনা করব। তোমরা তো জানো যে আজকে আমাদের যে চলমান বিশ্ব, মানে একটা ছোট্ট একটা বিষয় নিয়ে একেবারে অতিষ্ঠ, অর্থাৎ জীবন দুর্বিষহ উঠেছে, সেটা কি ভাইরাস, কি করোনা ভাইরাস। দেখো আমি তোমাদের সুবিধার জন্য কিছু চিত্র অঙ্কন করে রেখেছি, যেখানে আমি একটা করোনা ভাইরাসের চিত্র অঙ্কন করার চেষ্টা করেছি। তাছাড়া সার্বিকভাবে বেশ কয়েকটা ভাইরাসের চিত্র আমি অঙ্কন করে রেখেছি। উদ্দেশ্য হচ্ছে তোমরা যেন চিত্রগুলো অঙ্কন করতে পারো, কারণ হচ্ছে অনেক সময় আমাদের সৃজনশীল প্রশ্নে একটা চিত্র দেওয়া থাকবে, সেই চিত্র থেকেই তোমাদের প্রশ্ন থাকবে। তার মানে তোমরা যদি চিত্রটা চিনতে না পারো যে এটা কিসের চিত্র, তাহলে কিন্তু তোমাদের অ্যান্সার করা কঠিন হয়ে যাবে। এই জন্য আমি তোমাদেরকে দেখো চিত্রগুলো তোমরা আঁকানো প্র্যাকটিস করবে। আর এই ভিন্ন ভিন্ন কালি ইউজ করার উদ্দেশ্য হচ্ছে এই কালি ধরে আমি তোমার বলতে পারি যে লাল রঙের এইটার নাম এইটা, সবুজ রঙের এইটার নাম এইটা। তাছাড়া অন্যান্য কালি ইউজ করার অন্য কোনো কারণ এখানে নেই। তো দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমি একটা ছন্দ লিখে রেখেছি, যেটা নাম হচ্ছে লিখেছি হায় হায় বসন্ত মাস এলো, ভাইকে পিত ও ইনফ্লুয়েঞ্জা জ্বরে পেলো। অর্থাৎ এই ছন্দ দিয়ে আমরা বেশ কিছু ভাইরাসের নাম শিখে রাখবো। সেটা আমরা অনেক সময় এমনি যদি মুখস্থ করি তাহলে এলোমেলো হয়ে যায় যে কোনটা ভাইরাস ঘটিত রোগ, কোনটা হচ্ছে কি বলা হয় ব্যাকটেরিয়া ঘটিত রোগ। কিন্তু আমরা যখন এই ছন্দটা মুখস্থ রাখবো তখন আমরা খুব সহজেই ফাইন্ড আউট করতে পারবো, হ্যাঁ এইটা হচ্ছে ভাইরাস ঘটিত রোগ। আর এই ছন্দের বাইরে এই যে আমরা আজকে যে ছন্দ অনুযায়ী যে ভাইরাসগুলোর নাম বলবো, তার বাইরে যত রোগ হবে সাধারণত সেগুলো ব্যাকটেরিয়া ঘটিত রোগ। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, তো তোমরা অবশ্যই কমেন্ট সেকশানে গিয়ে তোমাদের উপস্থিতি জানান দাও। আমি খেয়াল করব, দেখো তোমরা ইতিমধ্যে বোর্ডের দিকে খেয়াল করেছো যে আমি কয়েকটা আলোচ্য বিষয় লিখে রেখেছি, যেখানে থাকবে অণুজীব কি, ভাইরাস কি, এর আবিষ্কার, আবাসস্থল, আয়তন, আকৃতি, প্রকৃতি, ভাইরাসের জ্বর ও জীবীয় বৈশিষ্ট্য এবং সর্বোপরি ভাইরাসের প্রকারভেদ। দেখো এই যে আমি আকৃতি প্রকৃতি কিন্তু একটা চিত্র ইতিমধ্যেই অঙ্কন করেছি। সো দেখো সুপ্রিয় শিক্ষার্থীরা, এখন যদি আমি একটা একটা করে আমরা পয়েন্ট ধরে আলোচনা করতে যাই, তাহলে আমাদের যে প্রথমেই যে পয়েন্টটা আছে সেই পয়েন্টটা আছে কি যে অণুজীব কি। আচ্ছা অণু মানে কি? আমরা অণু মানে তো জানি ক্ষুদ্র, অর্থাৎ যে সকল জীব খুবই আণুবীক্ষণিক। আর আণুবীক্ষণিক কাকে বলা হয় তোমরা মাথায় রাখো, যাদেরকে আমরা ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্র ছাড়া দেখতে পাই না, তারা হচ্ছে অতি আণুবীক্ষণিক জীব। তাহলে আণুবীক্ষণিক মানে ক্ষুদ্র, আর অতি আণুবীক্ষণ মানে অতি ক্ষুদ্র বা আলট্রা মাইক্রোস্কোপিক, অর্থাৎ যেগুলো দেখতে হলে আমাদের ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যের প্রয়োজন। তার মানে আমি যদি এবার সংজ্ঞাটা বলি, যেসব জীব খুবই ক্ষুদ্রাকার এবং ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্র ছাড়া যাদের দেখা যায় না, তাদেরকে আমরা অণুজীব বা মাইক্রোস্কোপিক বা মাইক্রোব বলবো। তো আমি আবার কি বলছি, যে সকল জীব দেখতে হলে অতি আণুবীক্ষণিক, অর্থাৎ যে সকল জীব ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্র ছাড়া দেখা যায় না, সেই সকল জীবকে আমরা অতি আণুবীক্ষণিক জীব বা অণুজীব বা মাইক্রোস্কোপিক জীব বা আলট্রা মাইক্রোস্কোপিক জীব বলবো। এখন দেখো, আর তাহলে জীববিজ্ঞানের যে শাখায় এই অণুজীব তথা আলট্রা মাইক্রোস্কোপিক নিয়ে আলোচনা করা হয়, সেই শাখাকে অণুজীব বিজ্ঞান বলা হয় বা অণুজীব তত্ত্ব বলা হয়।
তো আমি মোটামুটি মনে হয় বোঝাতে পেরেছি। দেখো আমি আবার বলছি, তাহলে কি অণুজীব কাকে বলা হয়? যে সকল জীব অতি আণুবীক্ষণিক, অর্থাৎ যাদেরকে ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্র ছাড়া দেখা যায় না, সেই সকল জীবকে আমরা কি বলবো? অণুজীব বা আলট্রা ইলেকট্রনিক মাইক্রোস্কোপিক জীব বলবো। আর অণুজীব বিজ্ঞান তার মানে কি? জীববিজ্ঞানের যে শাখায় অণুজীব তথা এই ভাইরাস, ব্যাকটেরিয়া, ছত্রাক, সায়ানোব্যাকটেরিয়া এই আণুবীক্ষণিক জীব নিয়ে আলোচনা করা হয়, সেই শাখাকে আমরা কি বলবো? অণুজীব বিজ্ঞান বা মাইক্রোবায়োলজি বলবো। তো দেখো আমাদের মোটামুটি এটা আমাদের সঙ্গে আমরা শিখে ফেলেছি যে অণুজীব বিজ্ঞান কি। এখন যদি বলি ভাইরাস কি, ভাইরাস যদি আমরা ভাইরাসের কথা বলি তাহলে অনেক কিছুই। দেখো আমরা যদি ভাইরাসের কথা বলতে যাই তাহলে আমাদের প্রথমেই যে ভাইরাস, আমরা আগেই বলেছি আমরা বর্তমান বিশ্ব সময়ে একটা জিনিস নিয়ে কি, কোভিড-19, অর্থাৎ এই কোভিড-19 নিয়ে আমরা কি এখন সারা বিশ্বের মানুষ কি নাজেহাল অবস্থায় আছে। সেটাও কি, এই কোভিড-19 কিন্তু একটা ভাইরাস, অর্থাৎ একটা ভাইরাস ঘটিত রোগ হচ্ছে কোভিড-19। এখন দেখো আচ্ছা আমাদের যেহেতু কি ভাইরাস তাহলে আমরা যদি ভাইরাস বলি, ভাইরাস কি একটা ল্যাটিন শব্দ যার অর্থ হচ্ছে বিষ। অর্থাৎ ভাইরাস হচ্ছে একটি ল্যাটিন শব্দ যার ল্যাটিন অর্থ হচ্ছে বিষ। অর্থাৎ ভাইরাস এতই ক্ষুদ্র যে এদেরকে খালি চোখে দেখার কোনো সুযোগ নেই, এদেরকে দেখতে হলে অবশ্যই ইলেকট্রনিক মাইক্রোস্কোপ দরকার। তার মানে কি, এরা যেহেতু অতি আণুবীক্ষণিক, আমি আগেই বলেছি অণুজীব বিজ্ঞানে সেইগুলোই নিয়ে আলোচনা করবো যেগুলো হচ্ছে অতি আণুবীক্ষণিক। তাহলে ভাইরাস হচ্ছে অতি আণুবীক্ষণিক জীব, যা হচ্ছে খালি চোখে দেখার কোনো সুযোগ নাই, যা দেখতে হলে অবশ্যই ইলেকট্রনিক অণুবীক্ষণ যন্ত্রের প্রয়োজন হয়। সেই সাথে আমরা একটা জিনিস বলবো, ভাইরাস শব্দ একটি ল্যাটিন শব্দ যার অর্থ হচ্ছে বিষ। তার মানে দেখো, আর ভাইরাসকে আরেকটা কী নাম বলবো? ভাইরাস হচ্ছে রোগ সৃষ্টিকার একটি জীবাণু বা অণুজীব। অবশ্যই ভাইরাসকে আমরা জীব বা অণুজীব বা জ্বর কোনোটাও বলবো না, তার এক ব্যাখ্যা আমরা পরে আসবো। এই যে বলবো ভাইরাসের জ্বর ও জীবীয় বৈশিষ্ট্য, অর্থাৎ কোনো বৈশিষ্ট্য যেটা ফাইন্ড আউট করবে এটা হচ্ছে ভাইরাসটা হচ্ছে জীব, আবার কোনো বৈশিষ্ট্য বলবে না ভাইরাস জীব না, ভাইরাস হচ্ছে জ্বর, সেটা আমরা পরে আসতেছি। তাহলে আমি আবার বললাম কি, ভাইরাস কি? ভাইরাস হচ্ছে একটি ল্যাটিন শব্দ যার অর্থ হচ্ছে বিষ। ভাইরাস হচ্ছে অতি আণুবীক্ষণিক, অর্থাৎ ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্র ছাড়া এদেরকে দেখা যায় না। আর ভাইরাস হচ্ছে রোগ সৃষ্টিকারী জীবাণু। আচ্ছা দেখো একটা জিনিস আমাদের জানা দরকার যে কোভিড-19, অর্থাৎ কোভিড-19 মানে কি? দেখো এই কোভিড মানে হচ্ছে কি? করোনা। এটা হচ্ছে কি? করোনা। আর এই ভিআইতে হচ্ছে ভাইরাস, আর ডিতে হচ্ছে কি? ডিজিজ। আর 19 তো বলতে বুঝতে হচ্ছে 2019, অর্থাৎ 2019-এ করোনা ভাইরাস ডিজিজ দেখা যায়, যার জন্য আমরা এটা কি বলবো? কোভিড-19। তোমরা অনেকেই করোনা ভাইরাস চেনো বাট কোভিড-19 চেনো না, বা কোভিড-19 চিনলেও যে কোভিডটা কোথা থেকে আসলো সেটা জানো না। দেখো কোভিড মানে সিও মিনস করোনা, ভিআই মিনস ভাইরাস, ডি মিনস ডিজিজ, মানে করোনা ভাইরাস ডিজিজ 2019, এই জন্য সংক্ষেপে কোভিড-19 বলা হয়। এখন দেখো তাহলে কি বললাম আমরা অণুজীব শিখেছি, অণুজীবে ভাইরাস কি সেটা শিখেছি। এখন হচ্ছে আবিষ্কার নিয়ে কথা বলবো। মনে রাখবে, আচ্ছা ভাইরাসের আবিষ্কারের আগে আমি যদি একটু দেখো, আমি এইখানে আসি, ভাইরাসের আকৃতিগুলো নিয়ে আসি। তাহলে আমি উদ্দেশ্য হচ্ছে যে চিত্রটাগুলো আমি মুছে দিয়ে যেন আমি বোর্ডটা পরিষ্কার রাখতে পারি। দেখো এই টিএমভি, অর্থাৎ যেটা হচ্ছে দণ্ডাকার, অনেকটা হচ্ছে দণ্ডাকার, একে আমরা টিএমভি ভাইরাস বলবো। দেখো তাহলে কি এই দণ্ডাকার, এটাকে আমরা টিএমভি ভাইরাস বলবো। আবার টিএম এর আরেকটা হচ্ছে কি, এই টিএমভি আরেকটা হচ্ছে বর্তুলাকার হয়ে থাকে। দেখো এই যে এইটাকে আমরা কি বর্তুলাকার বলবো। তাহলে এটা হচ্ছে দণ্ডাকার, এটা হচ্ছে কি বর্তুলাকার, অর্থাৎ টিএমভির দুইটা রূপ আছে, একটা হচ্ছে দণ্ডাকার আর একটা হচ্ছে কি বর্তুলাকার। আর একটা দেখো এই যে এটা T2 ভাইরাস, যেটাকে আমরা ব্যাঙাচি আকার বলবো। এটাকে আমরা কি বললাম? T2 বা ব্যাঙাচি আকার। আর দেখো এই যে T4 এর ভাইরাসটা এরকম দেখা যায়, অর্থাৎ অনেকটা কি একটা উপরের দিকে রাউন্ড শেপ খাস কাটা, নিচের দণ্ড আছে, এটা হচ্ছে T4। আর T6টা এরকম দেখতে দেখবা। আর এই যে ভাইরাসটা আছে ষড়ভুজ আকৃতির, এটা হচ্ছে কি পোলিও ভাইরাস। এটা দেখতে অনেকটা দূর থেকে গোলাকারও দেখা যায়, ষড়ভুজ আকৃতির বা গোলাকার দেখা যায়। আর এটা দেখো আরেকটা চিত্র অঙ্কন করেছি করোনা ভাইরাস, অর্থাৎ সাম্প্রতিক সময়ে সারা বিশ্বের হাইলি আলোচ্য বিষয় হচ্ছে করোনা ভাইরাস, সেটা চিত্র আমি অঙ্কন করেছি। আর এটা হচ্ছে ইবোলা ভাইরাস, মানে এটা কি একটা পেঁচানো রশির মতো দেখতে দেখা যাচ্ছে।
এটাকে আমরা বলবো ইবোলা ভাইরাস। তাই দেখো এখন যদি আমি এইখান থেকে একটু জায়গাটা খালি করে ফেলি, তাহলে আমি উদ্দেশ্য হচ্ছে কিছু এখানে লিখতে পারবো। তাহলে আমরা করোনা ভাইরাস শিখলাম, আকৃতিগুলো মোটামুটি শিখে ফেললাম। এখন আমরা যেটা শিখবো সেটা হচ্ছে যে আবিষ্কার। আমি যদি আবিষ্কার সম্পর্কে বলতে যাই, সেই ক্ষেত্রে তোমাদের একটা জিনিস মাথায় রাখা দরকার। তার আগে আমি যদি ভাইরাসের যেমন একটা পরিচয় দিয়েছি, কিন্তু ভাইরাসের সংজ্ঞাটা কিন্তু তোমাদের একটু সুন্দর দেওয়া দরকার। অর্থাৎ তাহলে কি, অর্থাৎ ভাইরাস হলো সেই সত্তা যার বাহিরের আবরণটা প্রোটিন নির্মিত এবং ভিতরেটা কি নিউক্লিক অ্যাসিড। তাহলে কি বললাম, ভাইরাসের বাইরের আবরণটা হচ্ছে, বাইরের আবরণ দেখো খেয়াল করবা, বাইরের আবরণ প্রোটিন নির্মিত, বাইরের আবরণ হচ্ছে প্রোটিন নির্মিত, আর ভিতরে হচ্ছে নিউক্লিক অ্যাসিড, নিউক্লিক অ্যাসিড। আর নিউক্লিক অ্যাসিড বলতে কোনগুলো, যেগুলো হচ্ছে কি ডিএনএ বা আরএন এর সমন্বয়ে গঠিত। তাহলে বললাম কি ভাইরাসের সংজ্ঞা দুই, যেই ভাইরাস কি, ভাইরাস হচ্ছে কি, ভাইরাস হচ্ছে সেই জীব বা সত্তা যার বাইরের আবরণটা প্রোটিন নির্মিত, ভিতরের আবরণটা হচ্ছে কি, এটা হচ্ছে কি ভিতরের আবরণটা কি নিউক্লিক অ্যাসিড অর্থাৎ ডিএনএ এবং আরএনএ এর সমন্বয়ে গঠিত। অর্থাৎ কাজেই বলা হচ্ছে ভাইরাস হচ্ছে প্রোটিন ও নিউক্লিক অ্যাসিড দ্বারা গঠিত এক ধরনের অতি আনুবণিক সত্তা, যা জীবদেহের ভিতরে কি করে, সংখ্যা বৃদ্ধির মাধ্যমে বংশ বৃদ্ধি করে। সেই সত্তাকেই আমরা ভাইরাস বলবো, যার ল্যাটিন শব্দের অর্থ হচ্ছে বিষ। আমি আবার বলছি, তাহলে ভাইরাস কি, ভাইরাস হচ্ছে সেই সত্তা যার বাইরের আবরণটা প্রোটিন নির্মিত এবং ভিতরে আবরণটা নিউক্লিক অ্যাসিড অর্থাৎ ডিএনএ এবং আরএনএ সমন্বয়ে গঠিত, এবং কি যা জীবদেহের ভিতরে বা জীবদেহের অভ্যন্তরে বংশ বৃদ্ধির মাধ্যমে সংখ্যা বৃদ্ধির মাধ্যমে জীবদেহের রোগ সৃষ্টি করে। সেই আণুবীক্ষণিক সত্তাকেই আমরা ভাইরাস বলবো। ভাইরাস শব্দের ল্যাটিন অর্থ হচ্ছে বিষ, অর্থাৎ যা জীবদেহে রোগ সৃষ্টি করে। আচ্ছা দেখো, তাহলে আমি ভাইরাস পড়েছি, ভাইরাসের সংজ্ঞা পড়লাম। আবিষ্কার যদি বলি, আচ্ছা আবিষ্কার যদি বলতে চাই, সেই ক্ষেত্রে আবিষ্কারের আগে আরেকটা জিনিস আমাদের বলা দরকার। কেন বলা হচ্ছে ভাইরাসকে কখনো জীব বলা হচ্ছে, ভাইরাসকে কখনো জ্বর বলা হচ্ছে। জাস্ট এই জিনিসটা মাথায় এভাবে নাও যে ভাইরাস জীবও না আবার জ্বরও না। কারণ কি, ভাইরাসে কিছু, ভাইরাসকে আমরা একটা আণুবীক্ষণিক সত্তা হিসেবে উল্লেখ করব। তাহলে দেখো কেন আমরা সেটা পরে আসতেছি, যে জীবের যে ভাইরাসের জ্বর বৈশিষ্ট্য এবং ভাইরাসের জীবীয় বৈশিষ্ট্য সেটা আমরা পরে পাচ্ছি। তার আগে আমরা এখন বলি ভাইরাসের আবিষ্কার যদি বলতে চাই, তার মাথায় রাখবা তো বিজ্ঞানী এডওয়ার্ড জেনার, অর্থাৎ বিজ্ঞানী এডওয়ার্ড জেনার সর্বপ্রথম বসন্ত রোগের কথা উল্লেখ করে, যেখানে ভাইরাসের উপস্থিত ছিল। তার মানে কে করলো, এডওয়ার্ড জেনার। কত সালে, 1796 সালে বসন্ত রোগ নামে, অর্থাৎ এডওয়ার্ড জেনার 1796 সালে প্রথম বসন্ত রোগের কথা উল্লেখ করে এবং সেখানে তিনি প্রথমে বলেন যে এটা হচ্ছে ভাইরাস ঘটিত রোগ। তাহলে সেই দৃষ্টিকোণ থেকে বলতে পারি যে এডওয়ার্ড জেনারই সর্বপ্রথম ভাইরাসের নামকরণ করেন। কিন্তু আবার হচ্ছে কি, আবার কোথাও পাওয়া যে কি টিএমভি ভাইরাসকে, অর্থাৎ এই টিএমভি টোবাকো মোজাইক ভাইরাস, অর্থাৎ টি মিনস টোবাকো মোজাইক ভাইরাস, যাকে আমরা কি টিএমভি বলে থাকি। এই টিএমভি ভাইরাসকে অনেকে প্রথম দিকের আবিষ্কার করা ভাইরাস বলে থাকে। তবে সর্বোপরি যে নামটা আমরা মনে রাখবো, আইভানোভস্কি, নামটা হচ্ছে কি আইভানোভস্কি, এই নামটা মনে রাখবা, আইভানোভস্কি। এই বেচারা বা এই ভদ্রলোক প্রথমে ভাইরাসের আবিষ্কারক, অর্থাৎ প্রথম ভাইরাসের আবিষ্কার করে বলে সর্বজন গৃহীত। দেখো আমি প্রথমে বললাম কি এডওয়ার্ড জেনার 1796 সালে প্রথম বসন্ত রোগের নাম বলেন, সেখানে তিনি বলেন যে ভাইরাস হচ্ছে বসন্ত রোগ হচ্ছে ভাইরাস ঘটিত রোগ। আবার আমি বললাম কি
যে সর্বপ্রথম আবিষ্কার করা ভাইরাস হচ্ছে টিএমভি অর্থাৎ টোবাকো মোজাইক ভাইরাস। আবার বললাম যে আইভানোভস্কিকে প্রথম ভাইরাসের আবিষ্কারক বলা হয়। অর্থাৎ তাহলে কি মোটামুটি 3 জনের পিছনেই যুক্তি আছে, কিন্তু মাথায় রাখবে সর্বজন গৃহীত হচ্ছে আইভানোভস্কি। এই আইভানোভস্কিকেই ভাইরাসের প্রথম আবিষ্কারক বলা হয়। আচ্ছা এবার দেখো, আমি যদি তাহলে আবিষ্কারটা মোটামুটি আমরা ভাইরাস কি পড়ে ফেলেছি, আবিষ্কার পড়ে ফেলেছি, আবাস স্থল যদি পড়ি। আচ্ছা আবাস স্থল মনে রাখবা যে ভাইরাস যেমন কি জীবকোষে অবস্থান করতেছে, আর হচ্ছে কি জ্বর পরিবেশে, যে উদ্ভিদ, মাটি, পানি এবং কি বায়ুর সাথেও ভাইরাস টিকে থাকতে পারে। তাহলে কি সর্বোপরি বললাম কি ভাইরাসের অবস্থান কোথায়, যেমন জীব দেহে ভাইরাসে অবস্থান করতে পারে, আবার হচ্ছে কি পরিবেশে অবস্থান করে, মাটি, পানি, বায়ু এইসব ক্ষেত্রেও। অর্থাৎ তাহলে উদ্ভিদ, মাটি, পানি, বায়ু সর্বদিকে, অর্থাৎ ভাইরাস যেমন জীবীয় এবং জড়ীয় সব পরিবেশেই ভাইরাস কি করতে পারে, অবস্থান করতে পারে। তাহলে এটা হচ্ছে ভাইরাসের আবাসস্থল। আচ্ছা দেখো, ভাইরাস মনে রাখবা ভাইরাস হচ্ছে যেহেতু কি জীবকোষে সংখ্যা বৃদ্ধির মাধ্যমে রোগ সৃষ্টি করে, তার মানে আমরা বলতে পারি কি ভাইরাস জীবের মধ্যে অবস্থান, মানে কি জীবে অবস্থান করে। আবার কি বললাম দেখো, যে ভাইরাস আমরা যে এখন হাসি কাশি থেকে বিরত থাকতে বলা হচ্ছে, অর্থাৎ মাস্ক ইউজ করতে বলা হচ্ছে। এই কারণ হচ্ছে হাসি কাশির সাহায্যে যে আমাদের নাক অর্থাৎ যে ড্রপলেটগুলো, এই অণুগুলো অনেক দূরে চলে যেতে পারে, কিসের সাহায্যে, বাতাসের সাহায্যে বেশি চলে যেতে পারে। এই জন্য আমরা বলতে পারি ভাইরাস কোথায় অবস্থান করে, বাতাসেও অবস্থান করে। আচ্ছা দেখো, তারপরে যদি বলি আয়তনটা কেমন, ভাইরাসের আয়তনটা খুবই ক্ষুদ্র, মনে রাখবা 8 থেকে 300, ভাইরাসের আয়তন হচ্ছে 8 থেকে 300 ন্যানোমিটার। ভাইরাসের আয়তন কতটুকু, 8 থেকে 300 ন্যানোমিটার। আবার কি শিখলাম, ভাইরাসের আকৃতি কিন্তু আমি আগে শিখে ফেলেছি, যে কোনোটা দণ্ডাকার হয়, কোনোটা গোলাকার হয়, কোনোটা ব্যঙ্গাচিকার হয়, কোনোটা হচ্ছে কি মানে সূত্রাকার হয়, কোনোটা হচ্ছে গোল, অনেকটা দেখতে ফুটবলের মতো গোলাকার হচ্ছে। তাহলে এখন দেখো, এখন যেটা আমরা বলবো, আচ্ছা একটা ভাইরাসের আকৃতি শিখলাম কতটুকু, যে 808 থেকে 30 ন্যানোমিটার। এখন যদি এটা কেমন ক্ষুদ্র একটা আমরা ধারণা দেই, দেখো ধারণা হচ্ছে এরকম, যদি আমরা 1 চামচ অর্থাৎ টেবিল চামচের 1 চামচ সাগরের পানি নেই, সমুদ্রের পানি নেই, সেই ক্ষেত্রে বলা হচ্ছে মোটামুটি 1 মিলিয়ন, সেই ক্ষেত্রে মোটামুটি 1 মিলিয়ন ভাইরাস পাওয়া যেতে পারে। কি বললাম, যে ভাইরাসের মানে ক্ষুদ্রাকৃতি যদি আমি একটা উদাহরণ দেই, যে আমরা যে 1 টেবিল চামচের 1 চামচ সমুদ্রের পানি নেই, যেখানে হচ্ছে কি ভাইরাসের সংখ্যা পাওয়া যেতে পারে প্রায় কত, 1 মিলিয়ন। আর এটা মনে রাখবা এ পর্যন্ত আবিষ্কার করা প্রমিনেন্ট ভাইরাসের সংখ্যা হচ্ছে কত, 5000। অর্থাৎ আমরা বলতে পারি আমরা 5000 পরিমাণ ভাইরাসের সাথে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে পরিচিত, কিন্তু আমরা চিনি মাত্র অল্প কয়েকটা ভাইরাসকে। আচ্ছা দেখো, এখন যদি বলি ভাইরাস যে জ্বর, সেটা আমরা যে শিখবো, অর্থাৎ আমরা এখন শিখব ভাইরাসের জ্বর ও বৈশিষ্ট্য, অর্থাৎ ঠিক কোন কোন বৈশিষ্ট্যের কারণে আমরা ভাইরাসকে জড় পদার্থ বলবো। আচ্ছা প্রথমেই যেটা আমরা যদি বলি যে ভাইরাসেরকে জড় পদার্থ বলা হচ্ছে কেন, আচ্ছা এটার আগে একটু আমার আগে বলা দরকার যে ভাইরাসকে জড় পদার্থ বলা হয় এই জন্যই, কারণ হচ্ছে কোনো কোনো বিজ্ঞানী আবিষ্কার করতেছে যে এই বৈশিষ্ট্যের সাথে মিল আছে, অথবা এগুলো হচ্ছে কি জীব, আবার কেউ কেউ বলছে এইগুলোর সাথে মিল আছে, এগুলো হচ্ছে জ্বর। সর্বপ্রথম একটা মানুষ বিজ্ঞানীর নাম রাখো, LWOFF, অর্থাৎ এই লোফ সর্বপ্রথম 1952 সালে, মনে রাখবো হচ্ছে 1952 সালে এই ভদ্রলোক প্রথমে বলল যে না ভাইরাস কোনো জীবও না, ভাইরাস কোনো জ্বরও না, ভাইরাসই, অর্থাৎ ভাইরাসের নিজস্ব কোনো সত্তা আছে, যার জন্য কি ভাইরাসে কি বলা হচ্ছে, একটা আণবিক্ষণিক সত্তা বলা হচ্ছে, নট জীব, নট জ্বর। এখন সর্বোপরি আমরা যদি ভাইরাসের জ্বর বৈশিষ্ট্যগুলো পড়তে চাই, দেখো ভাইরাসের জ্বর বৈশিষ্ট্যগুলো আমরা প্রথমে বলবো ভাইরাস কেন জ্বর, অর্থাৎ আমি প্রথমে যদি কয়েকটা পয়েন্ট বলি, ভাইরাসকে আমরা জ্বর বলবো এই জন্য, দেখো ভাইরাসকে জীব বলা হচ্ছে না, কারণ আমরা জানি কি জীব হলে তার মধ্যে থাকবে অবশ্যই কোষ থাকতে হবে, কিন্তু আমরা আগে শিখেছি ভাইরাস হচ্ছে অকোষীয়, কারণ কি ভাইরাসের মধ্যে কোষীয় উপাদান, কোষ প্রাচীর, কোষ গহ্বর, তারপর হচ্ছে কি সাইটোপ্লাজম, মাইটোকন্ড্রিয়া এসব নাই, অতএব কি ভাইরাস জীব হতে পারে না, ভাইরাস হচ্ছে জ্বর।
তাই আমি কি বললাম, ভাইরাস হচ্ছে জ্বর। কেন? কারণ জীব হতে হলে তার মধ্যে কি থাকতে হতো, অবশ্যই কোষ থাকতে হতো, কিন্তু আমরা দেখলাম কি যে না, ভাইরাসের মধ্যে কোনো কোষ নাই, এমনকি কোষে কোনো অঙ্গাণু নাই, অতএব ভাইরাস হচ্ছে একটা কি জড়। আবার যদি বলি কি, এদের নিজস্ব কোনো এনজাইম ক্রিয়া নেই, অর্থাৎ এরা কোনো খাদ্য ক্রিয়া তথা কি পুষ্টি ক্রিয়া এদের নাই, তাহলে এরা কি, এরা জ্বর। তাহলে প্রথম কি 1 নম্বর পয়েন্ট বললাম, ভাইরাস হচ্ছে অতি আণুবীক্ষণিক, একটা হচ্ছে জ্বর, কারণ হচ্ছে এর মধ্যে কোষ বা কোষে অঙ্গাণু নাই। দ্বিতীয় উপাদান বললাম কি, ভাইরাসের হচ্ছে মধ্যে কোনো এনজাইম তথা পুষ্টিক্রিয়া নাই, তথা এরা খাদ্য গ্রহণ করে না। তৃতীয় বললাম কি, ভাইরাস হচ্ছে স্বপ্রজননক্ষম না, অর্থাৎ ভাইরাস নিজে নিজে বংশবৃদ্ধি করতে পারে না। আর এটা হচ্ছে কি, ভাইরাস হচ্ছে যে কি, পঞ্চম হচ্ছে ভাইরাস হচ্ছে কি জীবকোষের বাইরে টোটালি হচ্ছে কি জড় পদার্থ। কি বললাম, ভাইরাস জীবকোষের বাইরে টোটালি জড় পদার্থ, অর্থাৎ এরা অন্যের হেল্প ছাড়া না চলতে পারে, না কি বলতে বংশবৃদ্ধি করতে পারে। তারপরে সর্বপ্রথম পরে আমরা যদি বলতে পারি কি, ভাইরাসের দৈহিক বৃদ্ধি যেহেতু নেই, অতএব ভাইরাস হচ্ছে কি জ্বর। তাহলে আমি যে পয়েন্টগুলো আমি আবার বলি, দেখো 1 নম্বর পয়েন্ট কি, ভাইরাস হচ্ছে জড় পদার্থ, কারণ হচ্ছে ভাইরাসে যদি জীব হতো এর মধ্যে অবশ্যই কোষ বা কোষীয় অঙ্গাণু থাকতো, যেহেতু ভাইরাসের মধ্যে কোষ বা কোষীয় অঙ্গাণু নাই, অতএব ভাইরাস হচ্ছে কি জড় পদার্থ। 2 নম্বর বললাম কি, ভাইরাসের দেহে কি কোনো এনজাইম বা খাদ্যক্রিয়া তথা পুষ্টিক্রিয়া ঘটে না। 3 নম্বরে বললাম কি, ভাইরাস হচ্ছে স্বপ্রজননক্ষম না, অর্থাৎ প্রজনন ঘটাতে পারে না। পঞ্চম চতুর্থ তারপরে বললাম কি, এদের জীব দেহের বাইরে, জীবকোষের বাইরে এরা টোটালি কি করবে, জড় পদার্থ নিয়ে আচরণ করবে। পঞ্চম হচ্ছে কি, এরা হচ্ছে অন্যের সাহায্য ছাড়া কোথাও বিন্দুমাত্র চলতে পারে না, অন্য জীবের সাহায্য ছাড়া এতে বংশবৃদ্ধি করতে পারে না, অতএব ভাইরাস হচ্ছে কি, ভাইরাস হচ্ছে কি জড় পদার্থ। এবার যদি বলবো ভাইরাস হচ্ছে জীববৈশিষ্ট্য। ভাইরাসের জীবীয় বৈশিষ্ট্য আবার কেন বলা হচ্ছে, দেখো বলা হচ্ছে ভাইরাস যদি বলা হচ্ছে পোষকদের অভ্যন্তরে, কি বললাম, ভাইরাসের জীবীয় বৈশিষ্ট্য বললাম, ভাইরাস হচ্ছে পোষক দেহের অভ্যন্তরে সংখ্যা বৃদ্ধি করতে পারে। তার মানে কি, পোষক কোষের ভিতরে আমরা যখন থাকে তখন আমরা এদেরকে জীব বলতেই পারি, কারণ কি এরা বংশ বৃদ্ধি করতে পারে। তাহলে আমরা কি প্রথম পয়েন্ট বললাম, ভাইরাস কি জীবকোষের অভ্যন্তরে সংখ্যা বৃদ্ধি করতে পারে। তারপর হচ্ছে ভাইরাসের মধ্যে জেনেটিক বস্তু ডিএনএ আরএনএ উপস্থিতি আছে। তাহলে প্রথম বললাম কি, ভাইরাস জীবদের অভ্যন্তরে সংখ্যা বৃদ্ধি করতে পারে। 2 নম্বর বললাম, ভাইরাসের মধ্যে নিউক্লিক অ্যাসিড তথা ডিএনএ আরএনএ তথা জেনেটিক বস্তুগুলো আছে। তারপরে বললাম কি, ভাইরাস হচ্ছে বাধ্যতামূলক একটা পরজীবী। তারপরে বললাম কি, ভাইরাস হচ্ছে মিউকরণ এবং কি বলবার একটা প্রকরণ, অর্থাৎ মিউটেশন এবং প্রকরণ সৃষ্টি করতে পারে, এবং সর্বোপরি ভাইরাসের মধ্যে অভিযোজন ক্ষমতা রয়েছে। তাহলে আমি আবার যদি বলি যে ভাইরাসকে কেন আমরা জ্বর বলবো, জীব বলবো, কারণ ভাইরাস হচ্ছে পোষক কোষের মধ্যে, ভাইরাস হচ্ছে কি দেখো ভাইরাসকে কেন আমি জীব বলবো, হচ্ছে ভাইরাস হচ্ছে পোষক কোষে অভ্যন্তরে সংখ্যা বৃদ্ধি করতে পারে, ভাইরাস কি করতে পারে, মিউটেশন এবং প্রকরণ সৃষ্টি করতে পারে, ভাইরাসের মধ্যে জেনেটিক বস্তু ডিএনএ এবং আরএনএ উপস্থিত রয়েছে, এবং ভাইরাস সর্বোপরি পরিবেশের সাথে অভিযোজন ক্ষমতা রয়েছে। এই উপরোক্ত বৈশিষ্ট্যগুলো, অর্থাৎ এইসব বৈশিষ্ট্যর জন্যই আমরা কি বলবো, ভাইরাসকে জীব বলতে পারি। তাই দেখো এখন আমরা এতক্ষণে যেটা শিখলাম, যে ভাইরাসকে আমরা কেউ কেউ যখন কখনো কখনো জ্বর বলছি, হচ্ছে ভাইরাসকে বলা হচ্ছে কি একটা অতি আণুবীক্ষিক সত্তা। অর্থাৎ সত্তাটা কি, এখানে সত্তা হচ্ছে এমন একটা বিষয়, অর্থাৎ যেটা হচ্ছে কি নট জীব নট জ্বর, অর্থাৎ জীবও না জ্বর নয়, এটা তৃতীয় একটা অবস্থান যার নাম দিতে পারি হচ্ছে সত্তা। তাহলে কি সংক্ষেপে যদি আমি আবার বলি যে ভাইরাস হচ্ছে একটি, অর্থাৎ আমি কি দেখো আমি সর্বোপরি আবার একটা ভাইরাসের সংজ্ঞা দিচ্ছি। তাই ভাইরাস হচ্ছে একটি অতি আণুবীক্ষণিক জীব, যার বাইরের আবরণটা কি হচ্ছে প্রোটিন নির্মিত, এবং ভিতরের আবরণটা হচ্ছে কি নিউক্লিক অ্যাসিড তথা কি ডিএনএ এবং আরএনএর সমন্বয় গঠিত, এবং এরা কি করে জীব দেহের অভ্যন্তরে সংখ্যা বৃদ্ধির মাধ্যমে রোগ সৃষ্টি করে, এবং ভাইরাস হচ্ছে একটা ল্যাটিন শব্দ যার অর্থ হচ্ছে বিষ। তাহলে এই হচ্ছে মোটামুটি আমাদের আজকের চতুর্থ অধ্যায় থেকে, অর্থাৎ অণুজীব বা মাইক্রো অর্গানিজম থেকে, এটা হচ্ছে লেকচার 1। এরপরে ধারাবাহিকভাবে আরও বেশ কয়েকটা লেকচার এই অধ্যায়ের উপর থাকবে, তোমরা ক্লাসে উপস্থিত থাকবে, এবং সর্বোপরি এখন যা ক্লাসটা দেখতে না পাচ্ছ, বাট পরবর্তীতে তোমরা বারবার রিপিট করে হলেও ক্লাসটা দেখো, সহজ একটা ক্লাস। আর সর্বোপরি আমি আর একটা জিনিস 2 মিনিটে বলবো। দেখো আমি একটা প্রথমে বলেছিলাম যে একটা ছন্দ আমি লিখে রেখেছিলাম,
এই ছন্দটা লেখার উদ্দেশ্য ছিল জাস্ট আমরা যেন জীব কোনটা হচ্ছে ভাইরাস ঘটিত আর কোনটা ব্যাকটেরিয়া ঘটিত রোগ সেটা যেন আমরা গুলায় না ফেলি। অর্থাৎ এই ছন্দের মাধ্যমে আমি কয়েকটা নাম মনে রাখবো যেটাকে আমরা কি বলবো যে ভাইরাস ঘটিত রোগগুলো কোনগুলো হতে পারে। দেখো আমি ইতিমধ্যে এই কর্নারে লিখে রেখেছি যে একটা ভাইরাস ঘটিত রোগ, যেমন হাম, হারপিস, বসন্ত, ম্যাম্পস, এনকেফালাইটিস, ভাইরাল হেপাটাইটিস বি বা যেটাকে আমরা জন্ডিস বলি, পিত জ্বর, ইনফ্লুয়েঞ্জা, জলাতঙ্ক, এইডস, পোলিও। এখন দেখো ছন্দটা আমরা মনে রাখলে আমাদের খুব সহজে ভাইরাস ঘটিত রোগগুলো মনে থাকবে। দেখো আমরা যদি এটাকে বলি যে হাই থেকে যদি আমরা চিন্তা, হাই হচ্ছে কি হাম, আর একটা হাই হচ্ছে কি হারপিস। অর্থাৎ ছন্দটা দেখো খুব সহজে তোমাদের মনে থাকবে, হাই হাই বসন্ত মাস এলো, ভাইকে পিত ও ইনফ্লুয়েঞ্জা জ্বর পেলো। আমার মনে হয় ছন্দ আকারে তোমাদের খুব সহজে মনে থাকবে, হাই হাই বসন্ত মাস এলো, ভাইকে পিত ও ইনফ্লুয়েঞ্জা জ্বরে পেলো। এখন যে আমি প্রথম হাইকে আমি হাম চিন্তা করি, পরে হাইকে যদি হারপিস চিন্তা করি, তারপরে এটা কি স্পষ্ট হতো এটা তো বসন্তই আছে, বসন্ত। তারপরে মাসকে যদি আমি ম্যাম্পস চিন্তা করি, তারপরে হচ্ছে কি এলোকে আমি যদি চিন্তা করি কি অ্যানফে, নামটা একটু মনে কঠিন আছে, দেখো অ্যানফেলাইটিস, লাইটিস, এইটা একটু কঠিন, অ্যানফেলাইটিস। আর ভাইকে যদি কি বলি ভাইরাল হেপাটাইটিস, অর্থাৎ ভাইরাল হেপাটাইটিস, হেপাটাইটিস, যাকে আমরা কি বলতে পারি এটাকে জন্ডিস বলি। অর্থাৎ আমরা কি মনে রাখবা, জন্ডিস হচ্ছে কি ঘটিত ভাইরাস ঘটিত রোগ। পিত হচ্ছে কি, এটা কি আমরা তো জানি, পিত হচ্ছে কি পিত জ্বর, ইনফ্লুয়েঞ্জা তো ইনফ্লুয়েঞ্জাই, আর জ্বর হচ্ছে মিন্স জলাতঙ্ক বলতে পারি, জলাতঙ্ক। আর এটা কি এতে হচ্ছে এইডস, এইডস। আর হচ্ছে পি মিন্স এটা হচ্ছে কি পোলিও, আমরা বলতে পারি পি হচ্ছে কি পোলিও, পোলিও। তাহলে কি বললাম, হাই হাই বসন্ত মাসে এলো, ভাইকে পিত ও ইনফ্লুয়েঞ্জা জ্বরে পেলো। এই ছন্দটা মনে রাখবা, ছন্দের সাথে যেগুলো মিল থাকবে সেগুলো হচ্ছে ভাইরাস ঘটিত রোগ। যেমন হাই হচ্ছে হাম, হাই হচ্ছে হারপিস, বসন্ত হচ্ছে বসন্ত, মাস হচ্ছে ম্যাম্পস, এলো হচ্ছে অ্যানফেলাইটিস, ভাই হচ্ছে ভাইরাল হেপাটাইটিস বা জন্ডিস, পিত হচ্ছে পিত জ্বর, ইনফ্লুয়েঞ্জা হচ্ছে ইনফ্লুয়েঞ্জা, জ্বর হচ্ছে কি জলাতঙ্ক, এতে হচ্ছে এইডস, পেলোতে হচ্ছে কি পোলিও। এই হলো মোটামুটি এইগুলো, এই যে রোগগুলো, এই রোগগুলো অবশ্যই কি ঘটিত ভাইরাস ঘটিত। এগুলো হচ্ছে কি ভাইরাস ঘটিত রোগ, এগুলো হচ্ছে ভাইরাস ঘটিত রোগ। আর বাকিগুলো মনে রাখবা, ওগুলো সাধারণত ব্যাকটেরিয়া ঘটিত বা অন্যান্য অণুজীবের কারণে হতে পারে। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, তো ঠিক আছে, তোমরা ভালো থাকো আজকের মতো, এবং পরবর্তীতে তোমাদের কোনো সমস্যা থাকলে তোমরা কমেন্ট সেকশানে গিয়ে লিখে রাখো, এবং ক্লাসগুলো লাইক কমেন্ট শেয়ার দাও, যাতে করে তোমার যেসব বন্ধু বান্ধব এখন ঠিক এই মুহূর্তে ক্লাসে নেই তারা যেন নোটিফিকেশানের মাধ্যমে পরবর্তী সময় ক্লাসটা দেখতে পারে। তো পরের ক্লাসের অপেক্ষা, এবং তোমরা ভালো থাকো, আল্লাহ হাফেজ।